তো দেখো, আজকে আমাদের বোল্টিং এর অঙ্কের থিওরি পার্ট করবো। তো বোল্টিং এর অঙ্কের থিওরি পার্টের কিছু জিনিস আমাকে জানতে হবে। যেমন ফার্স্টেই তোমার যেটা বলা সেটা হচ্ছে তোমার নেট সেকশন বা নেট এরিয়া। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা যখন ওয়েল্ডিং এ কাজ করে আসছিলাম, ওয়েল্ডিং এ অঙ্ক করে আসছিলাম, তখন যেটা দেখছি আমরা যে আমাদের যে মেম্বার গুলোকে আমরা জয়েন দিব। তো জয়েন দেওয়ার জন্য আমাদের ওই যে স্পেশালি যেটা প্লেট ইউজ করা হয়, যেটাকে বলা হয় কাসেট প্লেট। তো কাসেট প্লেটের সঙ্গে ওই আমি আমার বিল্ড আপ যে মেম্বার গুলো ছিল, চ্যানেল হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, সেগুলা পাশাপাশি রেখে মানে একটার উপর একটা রেখে দেন সাইড দিয়ে বা দুই সাইডে বা তিন সাইডে আমরা ওয়েল্ডিং করতেছি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মেম্বারের মধ্যে আমার হোল ক্রিয়েট করা লাগে নাই। কিন্তু যখন আমরা বোল্টিং করব, বোল্টিং করার সময় যেটা করতে হবে, আমাকে কিন্তু দুটা মেম্বার পাশাপাশি বা একটার উপর একটা রেখে আমাকে কিন্তু বোল্টিং করতে হবে। বোল্টিং মিন্স তোমার হচ্ছে একটা স্ক্রু থাকবে এবং নাট থাকবে, তার মানে আমাকে অবশ্যই কোনো জায়গাতে স্ক্রু ইনসার্ট করতে হবে এবং অপোজিট সাইড থেকে আমাকে নাটটা পেঁচায় সেটাকে আটকে রাখতে হবে। তো যেটা করতে হবে বোল্টিং এর বেলায়, আমার বিল্ড আপ যে মেম্বার গুলা, দ্যাট মিনস তোমার অ্যাঙ্গেল হোক বা চ্যানেল হোক বা হোয়াইট ফ্লেঞ্জ হোক, যেটাই হোক না কেন, আমাকে কিন্তু হোল ক্রিয়েট করতে হবে, প্লেটের মধ্যে ছিদ্র ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে আমার যখন আমরা প্লেটের মধ্যে ছিদ্র করব, ধরো যেটা হচ্ছে যে আমার এরকম একটা প্লেট ছিল, এটা ধরো তোমার হচ্ছে, আমি টপ ভিউ বললাম, আমার ধরো এখানে তোমার হচ্ছে হোল ক্রিয়েট করলাম। যদি আমি এটাকে সাইড ভিউ বলি, দ্যাট মিনস এরকম টাইপের, ধরো এটা একটা প্লেট আর ঠিক এটা নিচে আরেকটা ধরো এরকম প্লেট আছে। তো ধরো এই দুটা প্লেটের মধ্যে আমি মানে জয়েন্ট দিব বোল্টিং এর মাধ্যমে। তো যেটা করতে হবে যে এই জায়গায় তোমার একটা হোল ক্রিয়েট করতে হবে এবং হোল ক্রিয়েট করে আমার এই জায়গাতে স্ক্রু ঢুকাইতে অপোজিট সাইড থেকে তোমার হচ্ছে গিয়ে ওই নাট দিয়ে প্যাচে আমি হচ্ছে বোল্টিং করব। তো তার মানে যেটা হচ্ছে যে আমার ওয়েল্ডিং আর বোল্টিং এর পার্থক্য হচ্ছে এটাই, যে ওয়েল্ডিং এর বেলায় কোনো প্রকার হোল ক্রিয়েট করা লাগে না, কিন্তু এই তোমার বোল্টিং এর বেলায় বা রিবিটিং এর বেলায় কি করতে হবে, আমাকে এই জায়গার মধ্যে একটা হোল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, প্লেটের মধ্যে বা যেই মেম্বারে কাজ করবো সেই মেম্বারের মধ্যে, সোজা কথা যেই মেম্বারে আমি জয়েন দিব সেই মেম্বারের মধ্যে একটা করে হোল ক্রিয়েট করতে হবে। তো যেটা হচ্ছে হোল ক্রিয়েট করলে কি হচ্ছে যে আমার এই জায়গায় ধরো যে এরিয়াটা ছিল, আমার ধরো যে গ্রস এরিয়া ছিল, তো গ্রস এরিয়ার মধ্যে কি হচ্ছে, এখন যেহেতু একটা হোল চলে আসতেছে, তার মানে হোলের এরিয়াটা বাদ যাবে। তার মানে কি করতে হবে, আমাকে এই অংশটা, হোলের যে অংশের যে এরিয়াটা সেটা আমাকে বাদ দিতে হবে। তো ধরো গ্রস এরিয়া যেটা ছিল, ধরো আমরা যদি চার্টে যাই, আমাদের ধরো স্টিল টেবিলে যে চার্ট গুলো ছিল, দেখো সকল সেকশনের ক্ষেত্রে, সকল বিল্ড আপ সেকশন ছিল এআইএসসি স্টিল টেবিল থেকে যেটা পাচ্ছিলাম আমরা, দেখো সকল সেকশনের জন্য কিন্তু গ্রস এরিয়া আমার দেওয়াই ছিল। যে কোনটা গ্রস এরিয়া কত হবে না হবে সেগুলো কিন্তু আমার সবকিছুর জন্য দেওয়া, ধরো অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেওয়া, তারপর তোমার হোয়াইট প্লেনের জন্য দেওয়া। যদিও হোয়াইট প্লেন যে আমার টেনশন মেম্বার আপাতত ইউজ হচ্ছে না, বিকজ টেনশন মেম্বার ছোট ছোট পার্ট, যেহেতু হোয়াইট প্লেনটা আসলে বিম বা কলামের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো এখানে তোমার হোয়াইট প্লেন যে মানে আমার পার্টে টেনশন পার্টে হোয়াইট প্লেন যে ইউজ নাই বলতে গেলেই। তো যেটা হচ্ছে অ্যাঙ্গেল বা চ্যানেল যেটাই বলো না কেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে এরিয়া গুলো দেওয়াই আছে। তো যেটা করতে হবে যে আমাকে যখন এর সেকশন যেটা বলা হচ্ছে যে ক্রস এরিয়ার সঙ্গে কি করতে হবে, মাইনাস দ্য এরিয়া হুইচ ইজ লস্ট ফর হোল। তার মানে বোল্টিং করার সময় যে হোলটা ক্রিয়েট করব সেই হোলের এরিয়াটা বাদ দিলেই আমার হচ্ছে নেট সেকশন বা নেট এরিয়াটা পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে আমরা সিম্পলি বুঝলাম যে টেবিল থেকে আমরা গ্রস এরিয়া পেয়ে যাব এবং সেখান থেকে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে কি হোলের এরিয়া বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা নেট এরিয়াটা বা নেট সেকশনটা পেয়ে যাব। এরপর যেটা বলা হচ্ছে তোমার যে ইফেক্টিভ নেট এরিয়া, এটা কি জিনিস, যে ইট ইজ দ্য এরিয়া মাল্টিপ্লাইড বাই রিডাকশন কোএফিসিয়েন্ট অ্যাবাউট 0.75 to 1 to account for reduced effectiveness of the member. Effectiveness of the member is reduced due to non-uniform distribution of stress at the joints and if all elements of the member are not connected. সোজা কথা যেটা বলা হচ্ছে যে আমার যে জায়গার মধ্যে হোল ক্রিয়েট করা হচ্ছে সেই জায়গায় স্ট্রেস ডিস্ট্রিবিউশন, আর অন্যান্য জায়গায় যে জায়গায় হোল ছিল না সেই জায়গায় স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিন্তু ইউনিফর্ম না। ঠিক আছে, যদি আমরা এরকম একটা ফিগার দেখি, ফিগার যে ফিগারটা দেখতে পাচ্ছ যে তোমার এই জায়গা বরাবর যদি আমরা স্ট্রেসের ফিগারটা দেখতে চাই, তো দেখতে পাচ্ছ যে জায়গায় তোমার প্লেন ছিল, কোনো প্রকার হোল ছিল না, সেই জায়গায় দেখতে পাচ্ছ স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিন্তু কি মোটামুটি ইউনিফর্ম টাইপের। কিন্তু যে জায়গায় হোল ক্রিয়েট করা সেই জায়গায় কি হচ্ছে, সেই জায়গায় কিন্তু স্ট্রেস অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার সোজা কথা এটা কিন্তু নন ইউনিফর্ম। আবার এই জায়গায় যেহেতু গ্যাপ ছিল সেই জায়গায় কোনো স্ট্রেস নাই, আবার এই জায়গা থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ একটু কমে যাচ্ছে। তার মানে যেহেতু নন ইউনিফর্ম, তো ইউনিফর্মিটি আনার জন্য যেটা করা হবে যে আমরা যেটা করব যে যেই এরিয়াটা আমরা পাচ্ছি নেট এরিয়া থেকে, ওই ইফেক্টিভনেস আনার জন্য, মানে সব জায়গায় যেহেতু ইফেক্টিভলি স্ট্রেস ডিস্ট্রিবিউশন কাজ করতেছে না, দ্যাটস আমরা যেটা করব যে ইফেক্টিভ নেট এরিয়া বলতে যেটা করব, আমরা এখান থেকে যে নেট এরিয়াটা পাবো তার সঙ্গে একটা রিডাকশন কোএফিসিয়েন্ট গুণ করে দিলেই আমরা হচ্ছে কি ইফেক্টিভ নেট এরিয়াটা পেয়ে যাব। জাস্ট সব জায়গায় আসলে কতটুকু ইফেক্টিভলি কাজ করবে সেই জিনিসটা বের করার জন্য আমরা এই রিডাকশন কোএফিসিয়েন্টে গুণ করব। ঠিক আছে, রিডাকশন কোএফিসিয়েন্ট আমরা যখন ইউজ করা হবে সেটা তখন তখন আমাদের ডিটেলস বলা হবে যে আসলে কোন সময় কোন কোএফিসিয়েন্ট আমরা ইউজ করবো। আমরা কিন্তু অলরেডি একটা রিডাকশন কোএফিসিয়েন্ট কিন্তু ইউজ জানি বা দেখছি অলরেডি, যে ইউ ছিল আমাদের, তাই না?
এই যে আমরা কিন্তু অলরেডি ইউজ করে আসছি জিনিসটা, যে এখানে কিন্তু বলা ছিল যে রিডাকশন কোএফিসিয়েন্ট কোন কন্ডিশনের জন্য কোনটা হবে সেটা কিন্তু বলা ছিল, যে আমরা যে ইফেক্টিভ এরিয়া যেটা ছিল, ইফেক্টিভ এরিয়া তোমার কি ছিল, ইউ ইনটু এ এন ছিল অথবা ইউ ইনটু এ জি ছিল। আমরা কিন্তু অলরেডি আমাদের যেটা বলা ছিল যে 0.75 থেকে 1, এই যে যেটা বললাম, এটাই হচ্ছে তোমার সেই কোএফিসিয়েন্ট গুলা যেটা আমরা হচ্ছে কি ওই ইউজ করব ওই ইফেক্টিভ নেট এরিয়াটা বের করার জন্য। সত্যি কথা, নেট এরিয়া যেটা পাচ্ছি আমরা গ্রস এরিয়ার সঙ্গে হোলের এরিয়া বাদ দিয়ে, সেটার সঙ্গেই এই রিডাকশন কোএফিসিয়েন্টটা গুণ দিলেই আমরা ইফেক্টিভলি কত কাজ করলো সেটাই হচ্ছে আমরা ওই এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যেটা বুঝলাম আমরা নেট এরিয়াটা বুঝলাম, এবং আসলে যেহেতু আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হোলের কারণে নন ইউনিফর্ম ছিল, এই জন্য আমরা ইফেক্টিভ নেট এরিয়াটা বুঝলাম। আর এরপর যেটা হচ্ছে আমাদের পরবর্তী ফর্মুলার জন্য যেটা লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা যে আমাদের গেজ লেন্থ এবং পিচ লেন্থ বুঝতে হবে। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে কি দেখতে পাচ্ছ একটা প্লেটের টপ ভিউ বলতে গেলে বা প্ল্যান ভিউ। তো দেখতে পাচ্ছ এখানে তোমার একটা হোল ক্রিয়েট করা, এখানে একটা হোল ক্রিয়েট করা। তো এই ফিগার অনুযায়ী যদি বলতে চাই যে তোমার যে এই তোমার হোল থেকে, এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার পর্যন্ত যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা বা লংগিটিউডিনাল যে ডিস্টেন্সটা, তোমার যেটা হচ্ছে যে তোমার মানে সত্যি কথা এই ফিগার অনুযায়ী ভার্টিক্যাল ডিস্টেন্স যদি বলি, সেক্ষেত্রে তোমার যেটা এটাকে বলা হচ্ছে তোমার গেজ লেন্থ। আর তোমার হচ্ছে গিয়ে এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার পর্যন্ত আমার যে হরিজন্টাল যে ডিস্টেন্সটা, এটাকে তোমার বলা হচ্ছে যে পিচ লেন্থ। তার মানে আমরা এই উপর বরাবর যে লেন্থটা পাবো সেটা তোমার হচ্ছে গেজ লেন্থ, আর সাইড ওয়াইজ যে আমরা লেন্থটা পাবো সেটাকে তোমার বলা হচ্ছে পিচ লেন্থ। এই জিনিসটা কিন্তু আমাদের যখন আমাদের ইনক্লাইন ফেলিওর লাইন আসবে, ইনক্লাইন ফেলিওর প্যাথ হবে, তখন হচ্ছে কি আমার এই জি বা এস এটা ইউজ করতে হবে। ঠিক আছে, জাস্ট মনে রাখো ওই ভার্টিক্যাল বরাবর জি এবং হরিজন্টাল বরাবর কিন্তু এস, এবং এটা কিন্তু তোমার সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এজ টু এজ না বা ক্লিয়ার ডিসটেন্স না, এটা কিন্তু সেন্টার টু সেন্টার। তো এখন যেটা হচ্ছে এই গেজ লেন্থ আর পিচ লেন্থ ইউজ করে আমাদের পরবর্তী কিছু ফর্মুলা গুলো আছে। তো ফর্মুলা গুলো এইভাবে না বুঝে আমি একটু তোমাদের একটু হোয়াইট বোর্ডে শেয়ার করি, হোয়াইট বোর্ডে জিনিসটা এক্সপ্লেন করি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অফ অল যেটা আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের যে প্রথমে যে গ্রস এরিয়া থেকে আমরা কিভাবে আসলে ওই নেট এরিয়া পেতে পারি। তো ধরো সাপোজ ফর এক্সাম্পল বিভিন্ন ফেলার কন্ডিশনের জন্য আমরা কাজ করব। তো ধরো এরকম একটা বললাম একটা প্লেট আমার এখন দেওয়া, এই প্লেটের মধ্যে ধরো বললাম যে এখানে তোমার হচ্ছে গিয়ে এরকম টাইপের দুইটা হোল আছে। ঠিক আছে, তো ধরো তারপর তোমার এখন আমরা ধরে নিচ্ছি যে এটা যখন ফেল করবে, যখন আমার টেনশন মেম্বারের টেনশন এখানে দিব, টেনশন ফোর্স দিব, তো যখন তোমার এখানে টেনশনে ফেল করবে, ফোর্সের পারপেন্ডিকুলার ফেলর তোমার হচ্ছে টেনশন ফেলর। তো যখন এটা ফেল করবে, তো তার মানে দেখতে পাচ্ছি এটা স্ট্রেট ফেলর প্যাথ। ঠিক আছে, এই যে ফেলরটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, স্ট্রেট ফেলর প্যাথ। তো সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে আমাদের যে নেট এরিয়া, নেট এরিয়াটা কি হবে, যে আমরা যেটা আগে দেখে আসছিলাম যে আমাদের যে গ্রস এরিয়া ছিল যেটা আমরা টেবিল থেকে পেয়ে যাব বা এখান থেকে আমরা পেয়ে যাব, সেই গ্রস এরিয়া থেকে কি করব আমরা এই হোলের এরিয়াটা বাদ দিলে কিন্তু আমরা নেট এরিয়া পেয়ে যাব। তো সেটা তো আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা তো বিল্ড আপ করতে হবে, যে ফর্মুলার মাধ্যমে আমরা সব কাজ করতে পারবো, যে কোনো ধরনের ফেলোর ক্ষেত্রে করতে পারবো। সেই ফর্মুলাটা কি হবে, সেই ফর্মুলাটা হবে যে আমরা যেটা বুঝলাম গ্রস এরিয়া মাইনাস হোলের জন্য যে এরিয়া, হোলের জন্য এরিয়াটা কি হবে, এটা তোমার হবে হচ্ছে কি এন, এন ফর তোমার হচ্ছে নাম্বার অফ হোল, যে কয়টা এখানে হোল আছে, বা নাম্বার অফ বোল্ট বলতে পারো, একই কথা, কারণ নাম্বার অফ বোল্ট যতগুলো হবে নাম্বার অফ হোল একই সংখ্যক হবে, ইনটু তোমার হচ্ছে ডি, ইনটু তোমার হচ্ছে কি টি। এখন কথা হচ্ছে কি এই যে ডি বললাম, এই ডি কোনটা হবে, ডায়ামিটার অফ বোল্ট হবে নাকি ডায়ামিটার অফ হোল হবে? তার আগে আমাকে বলো যে এই জায়গায় যেহেতু আমাকে হোল ক্রিয়েট করতে হবে, ধরো সাপোজ এরকম একটা বোল্ট আছে আমার কাছে, এখন এই বোল্টে ধরো এখানে তোমার স্ক্রু থ্রেড করা আছে, এখানে তোমার হয়তো স্ক্রুটা আলাদা আছে, সেটা হয়তো পরে আমরা লাগাবো। এখন আমাকে বলো যে এটা তোমার ডায়ামিটার অফ হচ্ছে গিয়ে বোল্ট, তাই না? এখন ডায়ামিটার অফ হোল হচ্ছে এটা। তো আমাকে বলো ডায়ামিটার অফ বোল্ট বড় হবে নাকি ডায়ামিটার অফ হোল বড় হবে নাকি সেম সেম হবে? হোল বড় হবে, হোল বড় হবে। হোলটা বড় হবে, কেন হোল বড় হবে? বোল্টটা ইনসার্ট করতে পারবো না, বোল্ট ইনসার্টই করতে পারবো না। ভেরি গুড, যেটা হচ্ছে ডায়ামিটার অফ হোল অবশ্যই বড় হতে হবে, না হলে কিন্তু আমরা ডায়ামিটার অফ আমরা এই যে বোল্টের ডায়ামিটার যেটা সেটা কিন্তু আমরা এখানে ইনসার্টই করতে পারবো না। এখন কথা হচ্ছে গিয়ে আমরা তো বুঝলাম বড় হবে, ইকুয়াল তো হতে পারতো, ইকুয়াল হলো না কেন? ইকুয়াল হলে কি সমস্যা হতো? ইকুয়াল হইলে তো স্যার আমি স্মুথলি ইনসার্ট করতে পারতেছি না, আর তাছাড়া ফ্রিকশন কাজ টেম্পারেচার করবে। চেঞ্জের কারণে হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জের কারণে আমার দেখা যাবে যে আইদার বোল্ট ফেল করতে পারে অথবা প্লেট ফেল করতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার টেম্পারেচার ইনক্রিজ করলে যেটা হবে যে আমার বোল্ট মানে যেহেতু স্টিলের সবকিছু স্টিলের মেম্বার, তাই না? তো যেটা হচ্ছে যে টেম্পারেচার যদি খুব বেশি রাইজ করে বা কোনো কারণে যদি আমার আগুন লেগে যায়, তখন দেখা যাবে যে ওখানে হাই টেম্পারেচারের কারণে বোল্ট অথবা তোমার প্লেটটা কিন্তু ওই হাইটের কারণে যেহেতু বেড়ে যায়, তখন দেখা যাবে যে ওই জায়গাটার মধ্যে কিন্তু ফেল করতে পারে।
তো এই জন্য যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ডাইমেনশন মেনটেন করে কি করা হয় যে আমার ডায়ামিটার অফ হোলটা ডায়ামিটার অফ বোল্ট থেকে বড় করতে হয়। তো যেটা বলা আছে আমার যেটা অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি বলি যে ডায়ামিটার অফ হোল কি হবে যে ডায়ামিটার অফ বোল্ট প্লাস হচ্ছে কি যেটা বলা যে অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে কি স্পেসিফিকেশন যেটা বলা যে 1/16 ইঞ্চি বেশি হতে হবে, মানে এটা হচ্ছে ক্লিয়ারেন্স ডিসটেন্স প্লাস আমার স্পেসিফিকেশনে বলা যে আরো 1/16 ইঞ্চি আমাকে বাড়ায় ইউজ করতে হবে। তার মানে যেটা হচ্ছে সোজা কথা যদি বলতে চাই যে ডায়ামিটার অফ হোল যেটা হবে ডায়ামিটার অফ বোল্ট প্লাস হচ্ছে কি 1/8 ইঞ্চি। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে? যদি আমরা অ্যাকর্ডিং মানে স্ট্যান্ডার্ড মানে ডাইমেনশনের অনুযায়ী হোল বের করতে চাই তাহলে আমার ফর্মুলা হবে ডায়ামিটার অফ বোল্ট প্লাস হচ্ছে কি এভাবে করতে পারো আলাদা আলাদা করে অ্যাকর্ডিং টু ধরো ক্লিয়ারেন্স ডিসটেন্স অ্যাকর্ডিং টু ধরো তোমার বললাম যে স্পেসিফিকেশন। চাইলে আমরা একবারও কাজ করতে পারি, একবার এভাবে কাজ করলে ওকে যে ডায়ামিটার অফ বোল্ট প্লাস 1/8 ইঞ্চি করলেই আমরা ডায়ামিটার অফ হোলটা পেয়ে যাব, ঠিক আছে? তো এই একটা ফর্মুলা আমরা বুঝতে পারলাম যে ডায়ামিটার অফ হোল হবে ডায়ামিটার অফ বোল্ট প্লাস 1/8 ইঞ্চি। তো এখন নেক্সট কথাটা হচ্ছে যেটা হচ্ছে যে এগুলো সব মুছে দেই। এখন যেটা হচ্ছে তোমার যে এই যে তোমার যেটা হচ্ছে আমি উপরে যে ফর্মুলাটা লিখলাম, ঠিক আছে? এই জায়গায় তোমার যে ডিটা উল্লেখ করা, এই ডিটা কোনটা হবে, ডায়ামিটার অফ বোল্টের হবে নাকি ডায়ামিটার অফ হোলের হবে বলো তো? এই যে ডিটা ডায়ামিটার অফ হোলই তো হবে। ডায়ামিটার অফ হোল হবে, কথাটা ঠিক আছে? কেটে আসছে। কথা কি শোনা যাচ্ছে না? দিশে শোনা যাচ্ছে। ওকে, তো যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে তোমার ডি যেটা এই ডি কিন্তু অবশ্যই ডায়ামিটার অফ হোল, ঠিক আছে? কেউ যদি ভুলেও ডায়ামিটার অফ বোল্ট ইউজ করে তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুলে যাবে, ঠিক আছে? তো মনে রাখবা আমরা কিন্তু বলতেছি যেটা আমরা আগেই বলছিলাম যে এখানে কিন্তু আমরা ওই যে যদি আমি আবার স্ক্রিন শেয়ার করি ইয়েটা ধরো তোমরা হচ্ছে গিয়ে আমি যদি এখানকার স্ক্রিনটা শেয়ার করি ধরো এই যে তোমার এখানে কিন্তু বলাই ছিল যে ডায়ামিটার গ্রস এরিয়া মাইনাস দ্য এরিয়া হুইচ ইজ লস্ট ফর হোল। এখানে কিন্তু বলা নাই বোল্টের কারণে, ঠিক আছে? কারণ প্লেটের মধ্যে কিন্তু আমরা হোল ক্রিয়েট করতেছি, তার মানে প্লেটের এরিয়ার সঙ্গে এই হোলের এরিয়া বাদ দিতে হবে। তার মানে যেখানে হচ্ছে যে ওই জায়গায় যে ফর্মুলাটা বললাম ওখানে কিন্তু অবশ্যই কি হতে হবে, ওখানে কিন্তু অবশ্যই ডায়ামিটার অফ হোল হতে হবে। এখানে কিন্তু ভুলেও ডায়ামিটার অফ বোল্ট লিখবা না। দেখবা তোমাদের বইয়ের মধ্যে বা তোমাদের লেকচার নোটের মধ্যে শুধুমাত্র ডি লেখা, তো বুঝে নিতে হবে এই ডি ফর ডায়ামিটার অফ হোল নট ডায়ামিটার অফ বোল্ট। তো যাই হোক, আর যেটা হচ্ছে তোমার যে এই প্লেটের একটা থিকনেস থাকবে, একটা থিকনেস তো থাকবেই। তারপর তোমার ধরো বিল্ড সেকশনের ক্ষেত্রেও তোমার থিকনেস তো ধরো ওখানে দেওয়াই থাকবে, আপডেট হলে থিকনেস আমি দিয়ে দিব। তো ওই যেহেতু এরিয়া এই জন্য কি করতে হবে যে এই নাম্বার এন ফর নাম্বার অফ হোল, এখানে তোমার দুইটা আছে তার মানে এন মানে এখানে 2, ডি ফর ডায়ামিটার অফ হোল যা আসে সেটা বের করবো, আর টি ফর থিকনেস যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। করলে কি হয়ে যাচ্ছে আমার হোলের কিন্তু আমি এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এই গ্রস এরিয়া থেকে আমরা এই হোলের এরিয়া বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নেট এরিয়া। দ্যাট মিনস এইখানকার এই স্ট্রেট ফেলার প্যাথের জন্য যদি আমরা নেট এরিয়া বের করতে চাই দেখেন কিন্তু স্ট্রেট ফেলার প্যাথ, ঠিক আছে? স্ট্রেট ফেলার প্যাথের জন্য কিন্তু নেট এরিয়ার ফর্মুলা হচ্ছে এরকম টাইপেরই যে এজি মাইনাস এনডিটি। তো এটা তোমার হচ্ছে গিয়ে ডাইরেক্ট এরিয়া বের করার একটা ফর্মুলা। এটাকে আবার চাইলে অন্যভাবে করা যেতে পারে হবে যে আমি চাইলে এভাবে করতে পারি যে ফার্স্টে হয়তো আমি কি করলাম নেট উইথ বের করলাম, নেট উইথ। যেমন এখান থেকে এইটা থেকে তোমার হচ্ছে গিয়ে এই পর্যন্ত যে উইথটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু আসলে কি গ্রস উইথ, সম্পূর্ণ উইথটা প্লেটের সম্পূর্ণ উইথ। তো গ্রস উইথ থেকে আমরা কি করতে পারি, গ্রস উইথ থেকে আমরা এই হোলের যে ডায়ামিটারটা সেটা বাদ দিয়ে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো নেট উইথটা। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত যে মানটা হোল বাদ দিয়ে সেটা তোমার হচ্ছে গিয়ে এই ডাব্লিউ এন নেট উইথ। তাহলে ফর্মুলা কি হবে ডাব্লিউ জি মাইনাস এন ডি, ঠিক আছে? ডি ফর ডায়ামিটার অফ হোল। যে এই উইথ থেকে গ্রস উইথ থেকে তুমি যদি এই এখানে একটা তার মানে এন এর মান 2 আর ডিএইচ ফর ডায়ামিটার অফ হোল। তো একটা অঙ্কের মধ্যে যেটা হচ্ছে যে ডায়ামিটার মানে বোল্ট যেটা সবগুলো সেমই থাকবে, তো এখানে তোমার মানে ডিফারেন্ট ডায়ামিটার হওয়ার চান্স কম। এই জন্য আসলে এখানে এম দিয়ে কাজ করা হয়েছে, কারণ একটা অঙ্কের মধ্যে কিন্তু একই ধরনেরই বোল্ট ইউজ করা হয়। এমন না যে এখানে একটা বোল্ট ইউজ করলাম এখানে একটা বোল্ট ইউজ করলাম এখানে এক ধরনের হোল এখানে আরেক ধরনের হোল, এরকম কখনো আসলে কাজ করা হয় না। যার কারণে সব যেহেতু মানে ইউনিফর্ম থাকবে সবগুলো সেম থাকবে এই জন্যই কিন্তু এখানে এই এনটা আসছে যে এন ফর নাম্বার অফ হোল আর ডি ফর ডায়ামিটার অফ হোল, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে ডাব্লিউ এন বের করলাম। তো এখান থেকে যদি আমি নেট এরিয়া বের করতে চাই তাহলে কি করব যে ডাব্লিউ এন এর সঙ্গে জাস্ট থিকনেস গুণ করে দিব, তাহলে হচ্ছে আমার নেট এরিয়া চলে আসবে। আমার অপশন দুইটা, একটা হচ্ছে আমি ডাইরেক্টলি বের করতে পারি এজি মাইনাস এডিটি করে, অথবা আমি চাইলে ফার্স্টে নেট উইথ বের করতে পারি, এই নেট উইথের সঙ্গে জাস্ট থিকনেস গুণ করে দিলেই আমার হচ্ছে গিয়ে নেট এরিয়া পাওয়া যাবে, ঠিক আছে? তো এটা বললাম তোমার হচ্ছে গিয়ে স্ট্রেট ফেলার প্যাথের জন্য। এখন আসি আমরা সেকেন্ড যে ফেলার প্যাথটা,
সেকেন্ড ফেলোর প্যাথ তোমার হচ্ছে কি জিগজ্যাগ ফেলোর প্যাথ। সেটার ফর্মুলা দেখি আমরা। ধরো বললাম এখানে একটা হোল, এখানে একটা হোল, ঠিক আছে, যে ফেলোর প্যাথটা অনেকটা এরকম টাইপের, যেখান থেকে এখানে আসছে দেন এখানে আসছে। তো যেটা আমরা আগে দেখে আসছিলাম যে এটা সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত আমার ডিসটেন্সটা তোমার হচ্ছে গিয়ে গেজ লেন্থ জি, আর এখান এটা সেন্টার থেকে তোমার এই সেন্টার পর্যন্ত আমার হরিজন্টাল ডিসটেন্স তোমার ছিল পিচ লেন্থ, ঠিক আছে। তো এখন দেখো যে আমার এই ক্ষেত্রে এটা তোমার হচ্ছে গিয়ে জিগজ্যাগ ফেলোর প্যাথ। তো এই ক্ষেত্রে নেট এরিয়ার ফর্মুলা কি হবে, দ্যাট মিন্স এই যে ফেলোর প্যাথ আমি আঁকলাম, এই যে লাইনটা আমি আঁকলাম, এই বরাবর যদি প্লেটটা ছিঁড়ে যায়, টেনশন ফেলোর যদি করে, এই বরাবর যদি আমি টান দেওয়ার ফলে এই বরাবর যদি প্লেটটা ফেল করে যায়, সেক্ষেত্রে নেট এরিয়ার ফর্মুলা কি হবে? সেক্ষেত্রে নেট এরিয়ার ফর্মুলা হচ্ছে, দেখো চিন্তা করে দেখো যে এই জিনিসটা, এই যে ইনক্লাইন লাইনটা আমরা যদি ইগনোর করে আমরা যদি এটাকে আবারও স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি, এরকম একটা স্ট্রেট লাইন, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে? ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলাটি হবে যে এজি মাইনাস এনডিটি, আগের ফর্মুলা কিন্তু আসতেছে, ঠিক আছে, যদি আমরা স্ট্রেট চিন্তা করি। এখন চিন্তা করো যে এই জায়গাটা কিন্তু, এই যে এইটুকু চিন্তা করো, এই অংশটা আর এই অংশটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এই মানটা থেকে কিন্তু অবশ্যই এই মানটা কি হবে? অবশ্যই বড় হবে, কারণ বুঝতে পারছো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, যদি এটা লম্ব বা ভূমি যেটা হোক না কেন, এটা কিন্তু অতিভুজ, তার মানে এই মানটা কিন্তু অবশ্যই বড় হবে। তো যেটা হচ্ছে এজি মাইনাস এনডিটি কিন্তু আসলে কি, আমি যদি স্ট্রেট চিন্তা করতাম তাহলে, কিন্তু এই জায়গাটা তো আসলে স্ট্রেট ছিল না, এই জায়গাটা তো ইনক্লাইন, এবং সেই ইনক্লাইনটা অবশ্যই এইটুকু অংশ থেকে বেশি হবে। তো সেই বেশি অংশটা কতটুকু হবে? সেই বেশি অংশের জন্য ফর্মুলা হচ্ছে প্লাস, দ্যাট মিন্স এই অংশ থেকে এই অংশটা আসলে কত বড় সেটাই ফর্মুলা, যে সেটা ফর্মুলা হচ্ছে কি তোমার এস স্কোয়ার টি বাই 4g, ঠিক আছে। তোমরা অলরেডি সার্ভিং কিন্তু এরকম টাইপের একটা ফর্মুলা দেখে আসছিলা। তো এরকম ওই যে তোমাদের চেইন সার্ভিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল, তো ওখানে কিন্তু এই ফর্মুলাটা ছিল, ঠিক আছে। তো যাই হোক, যেটা তোমার হচ্ছে যে এই অংশটা থেকে এই অংশটা কতটুকু বড় সেটারই ফর্মুলা হচ্ছে এরকম টাইপের, যে এস স্কোয়ার টি বাই 4g, যেখানে এস হচ্ছে গিয়ে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্সটা, আর জি তোমার হচ্ছে গেজ লেন্থ, এস পিচ লেন্থ, আর জি তোমার হচ্ছে গেজ লেন্থ, যে এটা সেন্টার থেকে এখান পর্যন্ত ফিগার অনুযায়ী ভার্টিক্যাল ডিসটেন্সটা, ঠিক আছে, আর টি ফর থিকনেস। তার মানে জিগজ্যাগ ফেলোর প্যাথের জন্য আমার ফর্মুলা এরকম টাইপের, যে এজি মাইনাস এনডিটি প্লাস এস স্কয়ার টি বাই 4g। এখন কথা হচ্ছে তোমার যে জিগজ্যাগ ফেলোর প্যাথে কিন্তু এখানে ইনক্লাইন লাইন একটা আছে, যার কারণে কিন্তু এস স্কয়ার টি বাই 4g একবার আসছে। এমন কিন্তু হতে পারতো, সাপোজ যে এরকম টাইপে বললাম যে তোমার হচ্ছে গিয়ে যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, যে ফেলোর প্যাথটা এরকম টাইপের, ঠিক আছে, যে এখান থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে কি ধরলাম যে জি1, এখান থেকে এই পর্যন্ত ধরলাম তোমার জি2, এখান থেকে এই পর্যন্ত ধরলাম তোমার এস1, এখান থেকে এই পর্যন্ত তোমার ধরলাম যে এস2, এমন কিন্তু হতে পারে, তাই না? তো তার মানে তোমার হচ্ছে গিয়ে ইনক্লাইন লাইন যতবার আসবে, ইনক্লাইন লাইন যতবার আসবে ততবার কিন্তু এই অংশটা আমাকে সামেশন করতে হবে। তো তার মানে আমি যদি ইউনিভার্সাল ফর্মুলা লিখতে চাই তাহলে কি লিখবো? লিখে এখানে আমি একটা সামেশন চিহ্ন দেবো, যে আসলে ইনক্লাইন লাইন যদি একবার হয় তাহলে আমি একবার কাজ করব, ইনক্লাইন লাইন যদি তোমার দুইবার হয় সেক্ষেত্রে আমি কি করবো? এটা দুইবার যোগ করতে হবে। তো এই কেসের জন্য ফর্মুলা কি হবে? এই কেসের জন্য ফর্মুলা হবে যে an ইজ ইকুয়াল টু এজি মাইনাস এনডিটি প্লাস কি হবে s1 স্কয়ার টি বাই 4g1, আর পরটা হবে যে s2 স্কয়ার টি বাই 4g2, ঠিক আছে, সরি স্কয়ার না 4g2, এরকম টাইপের। তো যদি এরকম তিনবার থাকতো ইনক্লাইন লাইন, তাহলে আমি কিন্তু আবার যোগ করতাম যে s3 স্কয়ার টি বাই 4g, তার মানে যতবার আসবে ততবারই কিন্তু আমাকে প্লাস করতে হবে। যদি আমার g1 g2 s1 s2 সেম সেম হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমি একবারে দুই গুণ করে একবারে জিনিসটা লিখতে পারতাম, যদি সেম সেম হয়ে যায়। তো অঙ্কের উপর ডিপেন্ডেন্ট, অঙ্কের মধ্যে দেখতে হবে যে যদি আমাদের সেম হয় সেক্ষেত্রে আমরা একবারে দুই গুণ করে দিব বা তিন গুণ করে দিব যতবার থাকবে, আর যদি সেম সেম না হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই যোগ করতে হবে। এবং মনে রাখবা এরকম এই ফিগারের জন্য কি ছিল, এই ফিগারের জন্য এন কিন্তু তোমার কত হবে? এন তোমার হবে 2, এবং এই ফিগারের জন্য কত আছে? এখানে তোমার 3টা হোল, তার মানে এখানে তোমার কত হবে? এন এর মান হবে 3, কারণ এন তোমার বলাই হচ্ছে কি নাম্বার অফ হোল, যতগুলো থাকবে ততগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে কি আমি সরাসরি বললাম ডাইরেক্ট ফর্মুলাটা। আমি যদি আবারও এই ফর্মুলা আসতে চাই যে ফার্স্টে আমরা নেট উইথ বের করবো, দেন সেখান থেকে এরিয়া বের করবো, তাহলে ফর্মুলা কি হবে? যে ফার্স্টে ডাব্লিউ এন হবে তোমার সেম জিনিস, জাস্ট কিছুই না, যে এই ফর্মুলা থেকে জাস্ট টি থিকনেস যেটা সেটা বাদ যাবে, আর কিছুই না, যে ডাব্লিউ জি মাইনাস এন ডি প্লাস এস স্কোয়ার বাই 4g, ঠিক আছে, জাস্ট টিটা বাদ যাবে। আবার কি করতে হবে? যদি আমি এখান থেকে নেট এরিয়া বের করতে চাই তাহলে কি হবে? যে নেট উইথ এর সঙ্গে জাস্ট থিকনেস গুণ করে দিব, তাহলে হচ্ছে আমরা নেট এরিয়া পেয়ে যাব। তো অপশন দুইটা, যে ডাইরেক্টলি এরিয়া বের করা যেতে পারে, অথবা ফার্স্টে উইথ বের করতে হবে, দেন উইথ বেক করে আমাকে থিকনেস গুণ করলেই আমি সেই নেট এরিয়াটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড ফর্মুলা পেয়ে গেলাম। এটা তোমার হচ্ছে কি জিগজ্যাগ ফেলোর প্যাথের জন্য, এটা একটা 1 বললাম, এটা 2 বললাম, দুটো ফিগারের জন্য। এরপরে লাস্ট যে ফিগারটা, লাস্ট যে ফর্মুলা, সেটা তোমার হচ্ছে কি
তোমাদের কিন্তু এটা লেকচার নোটে বা বইয়ে কোথাও দেওয়া নাই, জাস্ট জেনে রাখো এটা কিন্তু থাকতে পারে এরকম ওয়েট ফেলোর হইতেও পারে, যেটা তোমার হচ্ছে হরিজন্টাল ফেলোর। ঠিক আছে, এরকম ধরো তারপর বললাম যে আমার বোল্ট গুলা ধরো মানে হোল যেটা হোল গুলো আমার ধরো হরিজন্টালি আছে। তো সাপোজ কোনো কারণে হয়তো ফেলটা এরকম টাইপের করছে, এরকম টাইপের কি এরকম টাইপের হয়তো ফেল করছে, তো এই জায়গাটা পুরোপুরি হরিজন্টাল, সেক্ষেত্রে আমার ফেলোর প্যাথ কি হবে সেটা বলতে যাচ্ছি। তো একটা শিখলাম আমরা স্ট্রেট ফেলোর প্যাথ, একটা শিখলাম আমরা জিগজ্যাগ ফেলোর প্যাথ, এখন আমরা শিখি যে হরিজন্টাল ফেলোর প্যাথ। তো হরিজন্টাল ফেলোর প্যাথের জন্য নেট এরিয়া কি হবে, যে দেখো আবারও সেম জিনিস, যে এই স্ট্রেট লাইন হলে কি হতো ফর্মুলা, যে এজি মাইনাস এনডিটি থাকতো আগের মতো সবকিছু সেম। এখন এই যে অংশটা, দ্যাট মিনস এই যে অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা কিন্তু আমার ছেড়ে যাচ্ছে, মানে ফেল করে যাচ্ছে, তো আমাকে এই অংশটারই কিন্তু মান লাগবে। তো যেটা আমরা জানি যে এটার সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত মান হচ্ছে আমার কত, মান হচ্ছে আমার এস পিচ লেন্থ, যেটা আমরা জানি। এখানে কিন্তু গেজ লেন্থ নাই, কারণ দুটা বোল্ট কিন্তু দুটা হোলের সেন্টার কিন্তু একদমই মানে একই লাইন বরাবরই আছে। যদি বলতাম একটু পরে তাহলে কিন্তু আমার যেরকম গেজ লেন্থ আসতো, তো যেহেতু গেজ লেন্থ নাই তার মানে এরকম টাইপের ফর্মুলা আসবে না। তো এখন আমাকে একজন বলতো যে এটার মানে এইটুকের অংশ, যে এখান থেকে এই অংশটা, এটার ইকুয়েশনটা কি হবে বলতো, কে বলতে পারবা? এইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার অফ হোল, এখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার অফ হোল, তাহলে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা মান কত হবে, ফর্মুলা কি হবে? S minus 2D. S minus D, sir. এস মাইনাস টু ডি না, এস মাইনাস, তুমি যেটা বলতে যাচ্ছ এস মাইনাস টু আর হতে পারে, ঠিক আছে, এস মাইনাস ডি। জি স্যার, হ্যাঁ, S minus 2R. হ্যাঁ হ্যাঁ, এস মাইনাস ডি বললেও হবে, কারণ এখানে তো আসলে সেম সেম রেডিয়াস, সবগুলো তো সেম রেডিয়াসের হোল, তাই না? যেটা আমি আগেই বলছিলাম যে সকল বোল্ট এখানে সেম সেম ইউজ করা হবে, তো ডবল রেডিয়াস না লেখার থেকে একটা ডায়ামিটার লেখাটাই বেটার। ঠিক আছে, তাহলে ফর্মুলা হবে যেটা, যে এস মাইনাস ডি, যেহেতু এটা এরিয়া বের করতেছি, যেটা কি করতে হবে, থিকনেস গুণ করতে হবে। তো তার মানে হরিজন্টাল ফেলোর প্যাথের জন্য ফর্মুলা কি হচ্ছে, যে এজি মাইনাস এনডিটি প্লাস এই যে অংশটা এখান থেকে এই অংশটার জন্য ফর্মুলা, যে এস মাইনাস এই অংশটা বাদ যাবে, রেডিয়াস একটা বাদ যাবে, আর এখান থেকে একটা রেডিয়াস বাদ যাবে, তো এই রেডিয়াস আর এই রেডিয়াস যোগ করলে কি হয়, একটা ডায়ামিটার হয়। তো তার মানে ফর্মুলা আসলো যে এস মাইনাস ডি ইন্টু টি। ঠিক আছে, আর আমি যদি ওইভাবে দেখতে চাই ডাব্লিউ এন আকারে, তাহলে কি হবে, যে ডাব্লিউ জি মাইনাস এন ডি প্লাস এস মাইনাস ডি। আর সেক্ষেত্রে থেকে আমি এরিয়া বের করতে চাইলে কি হবে, যে ডাব্লিউ এন ইন্টু থিকনেস করলেই আমরা এই নেট এরিয়াটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে সবগুলো ফর্মুলা যদি একবারে লিখি, তাহলে দেখো এখানে ফার্স্টে লিখবো তোমার হচ্ছে প্রথম ফর্মুলা অবশ্যই এটা আসবে, যে ডায়ামিটার অফ হোল ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ বোল্ট প্লাস 1/8 ইঞ্চি। এটা মিলে ফার্স্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আমাকে অবশ্যই কোশ্চেন খেয়াল করতে হবে যে আমার কোশ্চেনের মধ্যে ডায়ামিটার অফ বোল্ট দেওয়া নাকি ডায়ামিটার অফ হোল দেওয়া। যদি আমার ডায়ামিটার অফ বোল্ট দেওয়া থাকে তাহলে ডায়ামিটার অফ বোল্টের সঙ্গে 1/8 ইঞ্চি যোগ করে আমরা ডায়ামিটার অফ হোল পেয়ে যাবো। আর যদি উল্টা থাকে, যে ডায়ামিটার অফ হোল দেওয়া থাকে, তখন কি করতে হবে, ডায়ামিটার অফ হোলের সঙ্গে 1/8 ইঞ্চি বিয়োগ করলেই আমরা ডায়ামিটার অফ বোল্ট পেয়ে যাবো। ঠিক আছে, তারপর যেটা হচ্ছে, যদি আমাদের স্ট্রেট ফেলোর প্যাথ হয়, এরকম টাইপের স্ট্রেট ফেলোর প্যাথ, তখন আমাদের ফর্মুলা আছে এরকম টাইপের, যে এজি মাইনাস এনডিটি। আর যদি আমাদের জিগজ্যাগ ফেলোর প্যাথ হয়, দ্যাট মিন্স ইনক্লাইন লাইন যদি আসে, সেক্ষেত্রে কি হবে, যে এজি মাইনাস এনডিটি, এটা তো অলওয়েজ থাকবেই, এর সঙ্গে কি হবে, যে ওই এস স্কোয়ার টি বাই 4g হবে, যেখানে এস তোমার হচ্ছে পিচ লেন্থ, দ্যাট মিন্স হরিজন্টাল মানটা, আর জি তোমার হচ্ছে গেজ লেন্থ, যেটা তোমার হচ্ছে ভার্টিক্যাল মানটা। আর যেটা হচ্ছে যে আমাদের হরিজন্টাল যদি ফেলোর প্যাথ হয়, সেক্ষেত্রে ফর্মুলা হবে যে এজি মাইনাস এনডিটি প্লাস এস মাইনাস ডি টু টি। ঠিক আছে, তো এই যে ফর্মুলা, এখানে এই পুরো পেজ জুড়ে কিন্তু ফর্মুলা আছে। তো এখানকার যত ফর্মুলা, এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু আমাদের আপকামিং যে যতগুলো অঙ্ক করবো আমরা, বা যত অঙ্ক শিখবো, সে অঙ্কগুলো করতে হবে। তো সবাই কি ক্লিয়ার ফর্মুলাগুলো? কারো কোনো কোয়েশ্চেন আছে ফর্মুলা নিয়ে? স্যার কোশ্চেন হচ্ছে এই ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে? ফর্মুলা যেটা হচ্ছে, যেটা যে তোমার যদি ফিজিক্যাল পরীক্ষা হয়, দ্যাট মিন্স তোমাদের আগে যেরকম হতো যে ফেস টু ফেস পরীক্ষা, তখন তোমাকে মুখস্থ করতে হবে। বাট অনলাইনের ক্ষেত্রে তোমার তো ফর্মুলা দেওয়াই আছে, তখন তোমার মুখস্থ করা লাগবে না। বাট এখানে কি এমন কোনো কঠিন ফর্মুলা আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে? নিজে চিন্তা করো। এই একটা ফর্মুলা মনে রাখবা, যে এজি মাইনাস এডিটি। ঠিক আছে, তারপর তোমার এটাতে বললাম যে ইনক্লাইন হলে জাস্ট এস স্কয়ার টি বাই 4g যোগ হবে, আর হরিজন্টাল হলে এস মাইনাস ডি হবে। এই তো, এখানে আশা করি এমন মানে ক্রিটিক্যাল, মানে ফার্স্ট টাইম তো হয়তো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট জিনিসটা কিন্তু আসলে অত কমপ্লিকেটেড না, খুবই সিম্পল বলতে গেলে। তো অনলাইনে হলে তোমাদের লাগতেছে না, কারণ অনলাইনে তোমাদের রেকর্ডেড ভিডিও আছে,
তোমাদের ক্লাস লেকচার আছে, বই আছে, সবকিছুর মধ্যে ফর্মুলা লেখা আছে। শুধুমাত্র হয়তো এই হরিজন্টালের ক্ষেত্রে ফর্মুলাটা হয়তো দেওয়া ছিল না, হয়তো আমি হয়তো কোথাও পাই নাই, বাট হরিজন্টাল ফেলিওর যদি হয়ে থাকে, মানে আমরা তো আসলে জানি না যে টানলে কোন দিকে ফেল করবে, তো আমরা সব কেসে ক্ষেত্রে কিন্তু আমরা বেক করবো। মানে এখানে যেটা হচ্ছে, আমি সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল ফর্মুলা লিখছি, মানে সবগুলা কম্বাইন আকারেও ফেল করতে পারে, ঠিক আছে? যেমন কোন একটা জায়গা হয়তো স্ট্রেট আছে, জিগজ্যাগ আছে এবং হরিজন্টাল, তিনটার কম্বিনেশন আকারে ফেল করছে, এমন কিন্তু হতে পারে। তো সেভাবে করে আমাকে কি করতে হবে, এই নেট এরিয়া গুলো বের করতে হবে। মানে একটা বোল্টিং এর অঙ্কে আমার ধরো মাল্টিপল ভাবে কিন্তু ফেল করতে পারে। তো সবগুলোর ক্ষেত্রে যতগুলো ফেলোর, মানে প্রবাবল ফেলোর হতে পারে, প্রবাবল ফেলোর প্যাথ হতে পারে, সবগুলো আমরা বের করবো এবং দেখবো যে কোনটার নেট এরিয়া সবচেয়ে কম। কারণ যেটার মান কম হবে সেটা সবচেয়ে ক্রিটিক্যাল, সেই বরাবরই ফেলটাকে আগে করবে। তো সেটাই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে। তো যখন এটা করাবো, এটা অঙ্ক করাবো, তখন জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে।